প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে। একদিন দুপুরের দিকে আপিসে বসে পুজো সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি, এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন, পড়ে দেখো, গোল্ড মাইন। তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন, খুব যে ভালো তা নয়, তবে বাবাকে চিনতেন। আর ছেঁড়া জামাটামা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব। তাই প্রতিবারই লেখাগুলোর জন্য 5-10 টাকা করে দিয়েছি। এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম। প্রফেসর শঙ্কু বছর 15 নিরুদ্দেশ। কেউ কেউ বলেন তিনি নাকি কি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান। আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত, ভারতবর্ষের কোনো অখ্যাত অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলে আত্মপ্রকাশ করবেন। এসব সত্যি মিথ্যে জানি না, তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন। তার যে ডায়েরি থাকতে পারে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কি করে জিজ্ঞেস করতে তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটোটা থেকে লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিয়ে বললেন, সুন্দরবনের সে ব্যাপারটা মনে আছে তো? এই রে, আবার বাঘের গল্প। তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন সেটা আমার মোটেই ভালো লাগে না। তাই একটু বিরক্ত হয়েই বললাম, কোন ব্যাপারটার কথা বলছেন? উল্কাপাত ব্যাপার তো একটাই। ঠিক ঠিক মনে পড়েছে, এটা সত্যি ঘটনা, কাগজে বেরিয়েছিল। বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথুরিয়া অঞ্চলে এসে পড়েছিল। বেশ বড় পাথর, কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ। মনে আছে, কাগজের ছবি দেখে হঠাৎ একটা কালো মরার খুলি বলে মনে হয়েছিল। বললাম, তার সঙ্গে খাতাটার কি সম্পর্ক? তারকবাবু বললেন, বলছি, ব্যস্ত হয়েও না। আমি গেছলাম ওই মৌকায় যদি কিছু বাঘছাল জোটে, ভালো দর পাওয়া যায় জানো তো। আর ভাবলুম অত জন্তু জানোয়ার মলো, তার মধ্যে কি গুটি চারেক বাঘও পড়ে থাকবে না। কিন্তু সে ঘুরে বালি, লেট হয়ে গেল, হরিণ টরিণ কিচ্ছু নেই। তাহলে ছিল কিছু গোসাপের ছাল, তাই নিয়ে এলুম। আর এই খাতাটা। একটু অবাক হয়ে বললাম, খাতাটা কি ওইখানে গর্তের ঠিক মধ্যিখানে? পাথরটা পড়ায় একটা গর্ত হয়েছিল জানো তো, তোমাদের 4খানা হেদও তার মধ্যে ঢুকে যায়। এটা ছিল তার ঠিক মধ্যিখানে। বলেন কি? বোধহয় পাথরটা যেখানে পড়েছিল তার খুব কাছেই। লাল লাল কি একটা মাটির ভেতর থেকে উঁকি মারছে দেখে টেনে তুললাম। তারপর খুলতেই শঙ্কুর নাম দেখে পকেটস্থ করলাম। উল্কার গর্তের মধ্যে খাতা, তার মানে কি? পড়ে দেখো, সব জানতে পারবে। তোমরা তো বানিয়ে গল্প টল্প লেখো, আমিও লিখি। এ তার চেয়ে ঢের মজাদার। এ আমি হাতছাড়া করতে পারলুম না, বুঝলে। নেহাত বড় টানাটানি যাচ্ছে, তাই। টাকা বেশি ছিল না কাছে। তাছাড়া ঘটনাটা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না, তাই 20টা টাকা দিলাম ভদ্রলোককে। দেখলাম তাতেই খুশি হয়ে আমায় আশীর্বাদ করে চলে গেলেন। তারপর পুজোর গোলমালে খাতাটার কথা ভুলে গিয়েছিলাম। এই সেদিন আলমারি খুলে চলন্তিকাটা টেনে বার করতে গিয়ে ওটা বেরিয়ে পড়ল। খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খটকা লাগলো। যতদূর মনে পড়ে প্রথমবার দেখেছিলাম কালির রং সবুজ, আর আজ দেখছি লাল। এ কেমন হলো? খাতাটা পকেটে নিয়ে নিলাম। মানুষের তো ভুলও হয়, নিশ্চয়ই অন্য কোনো লেখার সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলেছি। বাড়িতে এসে আবার খাতাটা খুলতেই বুকটা ধড়াস করে উঠল। এবার দেখি কালির রং নীল। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার, দেখতে
চোখের সামনে নীলটা হয়ে গেল হলদে। এবার তো আর কোনো ভুল নেই। কালির রং সত্যি বদলাচ্ছে। হাতের কাঁপুনিতে খাতাটা মাটিতে পড়ে গেল। আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই দাঁত বসায়। খাতাও বাদ গেল না। কিন্তু আশ্চর্য, যে দাঁত এই দুদিন আগেই আমার নতুন তালতলার চটিটা ছিঁড়েছে, ওই খাতার কাগজ তার কামড়ে কিচ্ছু হলো না। হাত দিয়ে টেনে দেখলাম এই কাগজ ছেঁড়া মানুষের সাধ্যি নয়। টানলে রবারের মতো বেড়ে যাচ্ছে, আর ছাড়লে যেইকে সেই। কি খেয়াল হলো, একটা দেশলাই জেলে কাগজটায় ধরালাম, পড়ল না। খাতাটা 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রেখে দিলাম। কালির রং যেমন বদলাচ্ছিল বদলালো, কিন্তু আর কিচ্ছু হলো না। সেই দিনই রাত্রে ঘুমটুম ভুলে গিয়ে 3টে অবধি জেগে খাতাটা পড়া শেষ করলাম। যা পড়লাম তা তোমাদের হাতে তুলে দিচ্ছি। এসব সত্যি কি মিথ্যা, কি সম্ভব কি অসম্ভব, তা তোমরা বুঝে নিও। 1 জানুয়ারি। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফেলেছি। শোবার ঘরে ঢুকতেই একটা বিদঘুটের চেহারার লোকের সামনে পড়তে হলো। চমকে গিয়ে চিৎকার করেই বুঝতে পারলাম ওটা আসলে আয়না, এবং লোকটার কেউ নয়, আমারই ছায়া। এই কবছরে আমারই চেহারা ওই রকম হয়েছে। আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার ওপর ক্যালেন্ডারটা টাঙিয়ে রেখেছিলাম। আজ সকালেই বোধহয় প্রহ্লাদটা বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে ওটাকে নামিয়ে রেখেছে। ওকে নিয়ে আর পারা গেল না। 27 বছর ধরে আমার সঙ্গে থেকে আমার কাজ করে ওর বুদ্ধি হলো না। আশ্চর্য। চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার মনে করে আমার স্নাফ গান বা নশাস্ত্রটা ওর ওপর পরীক্ষা করা গেল। দেখলাম এনসির যা তেজ, তাক করে গোফের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হয়। এখন রাত 11টা, ওর হাঁচি এখনো থামেনি। আমার হিসাব যদি ঠিক হয় তো 33 ঘন্টার আগে ওর হাঁচি থামবে না। 2 জানুয়ারি। রকেটটা নিয়ে যে চিন্তাটা ছিল ক্রমেই সেটা দূর হচ্ছে। যাবার দিন যত এগিয়ে আসছে ততই মনে জোর পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। ঘড়িটায় দম দিতে গিয়ে সে ভুল করে কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে। তা আর জানবো কী করে? 1 সেকেন্ড এদিক ওদিক হলেই এসব কাজ পণ্ড হয়ে যায়। আর কাঁটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় 3.5 ঘন্টা লেট। রকেট যে খানিকটা উঠেই গোঁত খেয়ে পড়ে যাবে তাতে আর আশ্চর্য কী? রকেট পড়ায় অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হওয়ার দরুন ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ চাইছেন। একেই বলে দিনে ডাকাতি। এদিকে এত বড় একটা প্রচেষ্টা যে ব্যর্থ হতে চলেছিল তার জন্য কোনো আক্ষেপ বা সহানুভূতি নেই। এই সব লোককে জব্দ করার জন্য একটা নতুন কোনো অস্ত্রের কথা ভাবা দরকার। 5 জানুয়ারি। প্রহ্লাদরা বোকা হলেও ওকে সঙ্গে নিলে হয়তো সুবিধে হবে। আমি মোটেই বিশ্বাস করি না যে এই ধরনের অভিযানে কেবলমাত্র বুদ্ধিমান লোকেরই প্রয়োজন। অনেক সময় যাদের বুদ্ধি কম তাদের সাহস বেশি হয়, কারণ ভয় পাবার কারণটা ভেবে বের করতেও তাদের সময় লাগে। প্রহ্লাদ যে সাহসী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেবার যখন কড়িকাঠ থেকে একটা টিকটিকি আমার বাইকনিক অ্যাসিডের শিশিটার ওপর পড়ে সেটাকে উল্টে ফেলে দিল, তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারছিলাম না। স্পষ্ট দেখেছি অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে প্যারাক্সাইড পাউডারের স্তূপটার দিকে চলেছে। কিন্তু দুটোর কন্ট্যাক্ট হলে যে কী সাংঘাতিক ব্যাপার হবে তাই ভেবেই আমার হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় প্রহ্লাদ ঢুকে কাণ্ড কারখানা দেখে এক গাল হেসে হাতের গামছাটা দিয়ে অ্যাসিডটা মুছে ফেলল। আর 5 সেকেন্ড দেরি হলেই আমি আমার ল্যাবরেটরি, বিধুশেখর, প্রহ্লাদ
টিকটিকি এসব কিছুই থাকতো না। তাই ভাবছি হয়তো ওকে নেওয়াই ভালো, ওজনেও কুলিয়ে যাবে। প্রহ্লাদ হলো 2 মণ 7 সের, আমি 1 মণ 11 সের, বিদুশেখর 5.5 মণ, আর জিনিসপত্র সাজ সরঞ্জাম সব মিলিয়ে মণ 5। আমার রকেটে 20 মণ পর্যন্ত জিনিস নির্ভয়ে নেওয়া চলতে পারে। 6ই জানুয়ারি আমার রকেটের পোশাকটার আস্তিনে কতগুলো উচ্ছিংড়ে ঢুকেছিল। আজ সকালে সেগুলো ঝেড়ে ঝুড়ে বার করছি। এমন সময় অবিনাশবাবু এসে হাজির। বললেন, কি মশাই, আপনি তো চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন? আমার টাকাটার কি হলো? এই হলো অবিনাশবাবুর রসিকতার নমুনা। বিজ্ঞানের কথা উঠলেই ঠাট্টা আর ভাড়ামো। রকেটটা যখন প্রথম তৈরি করছি তখন একদিন এসে বললেন, আপনার ওই হাউইটা এই কালী পুজোর দিনে ছাড়ুন না, ছেলেরা বেশ আমোদ পাবে। এক এক সময় মনে হয় যে পৃথিবীটা যে গোল এবং সেটা যে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে সেটাও বোধহয় অবিনাশবাবু বিশ্বাস করেন না। যাই হোক, আজ আমি তাঁর ঠাট্টায় কান না দিয়ে বরং উল্টে তাকে খুব খাতির টাতির করে বসতে বললাম। তারপর প্রহ্লাদকে বললাম চা আনতে। আমি জানতাম যে অবিনাশবাবুর চায়ে চিনির বদলে স্যাকারিন খান। আমি স্যাকারিনের বদলে ঠিক সেই রকমই দেখতে একটি বড়ি তাঁর চায়ে ফেলে দিলাম। এই বড়ি হলো আমার নতুন অস্ত্র। মহাভারতের জিম্ভ্রনাস্ত্র থেকেই আইডিয়াটা এসেছিল, কিন্তু এটায় যে শুদ্ধ হাই উঠবে তা নয়। হাইয়ের পর গভীর ঘুম হবে এবং সেই ঘুমের মধ্যে সব অসম্ভব ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতে হবে। আমি নিজে কাল 4 ভাগের 1 ভাগ বড়ি ডালিমের রসে ডাইলিউট করে খেয়ে দেখেছি। সকালে উঠে দেখি স্বপ্ন দেখে ভয়ের চোটে দাড়ির বাঁ দিকটা একেবারে পেকে গেছে। 8ই জানুয়ারি নিউটনকে সঙ্গে নেব। কদিন ধরেই আমার ল্যাবরেটরির আশেপাশে ঘোরাঘুরি করছে এবং করুণ সুরে ম্যাও ম্যাও করছে। বোধহয় বুঝতে পারছিল যে আমার যাবার সময় হয়ে আসছে। কালোকে ফিশ পিলটা খাওয়ালাম, মহা খুশি। আজ মাছের মুড়ো আর বড়ি পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম ও বড়িটাই খেলো, আর কোনো চিন্তা নেই। এবার চটপট ওর জন্য একটা পোশাক আর হেলমেট তৈরি করে ফেলতে হবে। 10ই জানুয়ারি 2 দিন থেকে দেখছি বিদুশেখর মাঝে মাঝে একটা গাঁ গাঁ শব্দ করছে। এটা খুবই আশ্চর্য, কারণ বিদুশেখরের তো শব্দ করার কথা নয়। কলকবজার মানুষ কাজ করতে বললে চুপচাপ কাজ করবে। এক নড়াচড়ার যা ঠং ঠং শব্দ, ও তো আমারই হাতের তৈরি। তাই আমি জানি ওর কতখানি ক্ষমতা। আমি জানি ওর নিজস্ব বুদ্ধি বা চিন্তা শক্তি বলে কিছুই থাকতেই পারে না। কিন্তু বেশ কিছুদিন থেকেই মাঝে মাঝে এর ব্যতিক্রম লক্ষ্য করছি। একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে। আমি তখন সবে রকেটের পরিকল্পনা করছি। জিনিসটা যে কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি হতে পারে না সেটা প্রথমেই বুঝেছিলাম। অনেক এক্সপেরিমেন্ট করার পর ব্যাঙের ছাতা, সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোলা মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছি এবং বেশ বুঝতে পারছি যে এবার হয় ট্যান্ট্রাম বোরোপ্যাক্সিনেট, না হয় ইকুয়েস ভেলোসিলিকা মেশালেই ঠিক জিনিসটা পেয়ে যাব। প্রথমে ট্যান্ট্রাইমারটাই দেখা যাক ভেবে 1 চামচ ঢালতে যাব, এমন সময় ঘরে একটা প্রচণ্ড ঘটাং ঘটাং শব্দ আরম্ভ হলো। চমকে গিয়ে পিছন ফিরে দেখি বিদুশেখরের লোহার মাথাটা ভীষণভাবে এপাশ ওপাশ হচ্ছে এবং তাতেই আওয়াজ হচ্ছে। খুব জোর দিয়ে বারণ করতে গেলে মানুষে যেভাবে মাথা নাড়ে ঠিক সেই রকম। কি হয়েছে দেখতে যাব মনে করে ট্যান্ট্রামটা যেই হাত থেকে নামিয়েছি অমনি মাথা নাড়া থেমে গেল। কাছে গিয়ে দেখি কোনো গোলমাল নেই, কলকবজা তেল টেল সব ঠিকই আছে। টেবিলে ফিরে এসে আবার যেই ট্যান্ট্রামটা হাতে নিয়েছি অমনি আবার ঘটাং ঘটাং। এ তো ভারী বিপদ। বিদুশেখর কি সত্যি বারণ করছে নাকি?
এবার ভেলোসিলিকাটা হাতে নিলাম, নিতেই আবার সেই শব্দ, কিন্তু এবার মাথা নড়ছে উপর নিচে, ঠিক যেমন করে মানুষে হ্যাঁ বলে। শেষ পর্যন্ত ভেলোসিলিকা মিশিয়েই ধাতুটা তৈরি হলো। পরে ট্যান্ট্রামটা দিয়েও পরীক্ষা করে দেখেছিলাম, না করলেই ভালো ছিল। সেই চোখ ধাঁধানো সবুজ আলো আর বিস্ফোরণের বিকট শব্দ কোনো দিন ভুলব না। 11ই জানুয়ারি। আজ বিধুশেখরের কলকবজা খুলে ওকে ভালো করে পরীক্ষা করেও ওর আওয়াজ করার কোনো কারণ খুঁজে পেলাম না। তবে এও ভেবে দেখলাম যে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি আগেও অনেকবার দেখেছি, আমার বৈজ্ঞানিক বিদ্যে বুদ্ধি দিয়ে আমি যে জিনিস তৈরি করি সেগুলো অনেক সময়েই আমার হিসেবের বেশি কাজ করে। তাতে এক এক সময় মনে হয়েছে হয়তো বা কোনো অদৃশ্য শক্তি আমার অজ্ঞাতে আমার ওপর খোদকারি করছে। কিন্তু সত্যিই কি তাই? বরঞ্চ আমার মনে হয় যে আমার ক্ষমতার দৌড় যে ঠিক কতখানি তা হয়তো আমি নিজেই বুঝতে পারি না। খুব বড় বড় বৈজ্ঞানিকদের শুনেছি এরকম হয়। আর একটা কথা আমার প্রায় মনে হয়, সেটা হচ্ছে বাইরের কোনো জগতের প্রতি আমার যেন একটা টান আছে। এই টানটা লিখে বোঝানো শক্ত। মাধ্যাকর্ষণের ঠিক উল্টো কোনো শক্তি যদি কল্পনা করা যায় তাহলে এটার একটা আন্দাজ পাওয়া যাবে। মনে হয় যেন পৃথিবীর প্রভাব ছাড়িয়ে যদি কিছু দূর উপরে উঠতে পারি তাহলেই এই টানটা আপনা থেকেই আমাকে অন্য কোনো গ্রহে টোহে নিয়ে গিয়ে ফেলবে। এই টানটা যে চিরকাল ছিল তা নয়, একটা বিশেষ দিন থেকে আমি অনুভব করে আসছি। সেই দিনটার কথা আজও বেশ মনে আছে। 12 বছর আগে আশ্বিন মাস, আমি আমার বাগানে একটা আরাম কেদারায় শুয়ে শরৎকালের মৃদু মৃদু বাতাস উপভোগ করছি। আশ্বিন কার্তিক মাসটা আমি রোজ রাত্রি খাবার পরে 3 ঘন্টা এইভাবে শুয়ে থাকি, কারণ এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি। 1 ঘন্টায় অন্তত 8-10টা উল্কা রোজই দেখা যায়। আমার দেখতে ভারী ভালো লাগে। সেদিন কতক্ষণ শুয়েছিলাম খেয়াল নেই। হঠাৎ একটা উল্কা দেখলাম, যেন একটু অন্যরকম। সেটা ক্রমশ বড় হচ্ছে এবং মনে হলো যেন আমার দিকেই আসছে। আমি এক দৃষ্টে চেয়ে রইলাম। উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আবার বাগানের পশ্চিম দিকের গোলঞ্চ গাছটার পাশে থেমে একটা প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে লাগলো। সে এক আশ্চর্য দৃশ্য। আমি উল্কাটাকে ভালো করে দেখব বলে চেয়ার ছেড়ে উঠে যেতেই আমার ঘুমটা ভেঙে গেল।